দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। সাথে আছি সাবরিনা জিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এসাকুল হোসেন সুইট, সাবেক পরিচালক এফবিসিসিআই, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন মোবারকুল্লাহ শিমুল, সাবেক সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। আপনাকে আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। গতকাল শুক্রবার ছিল এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের একটি সফর ছিল। তো তার সফরকে কেন্দ্র করে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বলেন বা অন্যান্য বিষয়েই বলেন, শ্রমবাজার সব কিছু মিলিয়ে তার এই সফরকে কিভাবে দেখছেন এবং আপনার কি মনে হয় যদি আমাদের সাথে একটু বলতেন। ধন্যবাদ এশিয়ান বিজনেসকে আজকে আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে বিষয়টি আপনি বলছিলেন যে এই মালয়েশিয়া আমাদের শ্রমবাজার নিয়ে, আপনি জানেন যে দীর্ঘদিন পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশে এই সফরটি আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত। কিন্তু বর্তমান সময়ে আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ই পেয়েছে। সাধারণত এই সকল আলোচনাগুলোতে দুই দেশের একটা ভালো প্রস্তুতি থাকতে হয়, যে বিশেষ করে যেহেতু আমাদের শ্রমবাজারের একটি বড় জায়গা হলো মালয়েশিয়া, এবং আমাদের এই মালয়েশিয়া থেকে সবচেয়ে বেশি আমাদের ফরেন রেমিটেন্সটা আর্ন হয়। এই জায়গাতে আমাদের এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের যে প্রস্তুতিটুকু ছিল, আমি মনে করি যে আমাদের ওই প্রস্তুতিটুকু ছিল না এই সফরের আগে। তারপরেও যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমাদের ম্যান পাওয়ার, ওইখানে আমাদের যারা যেতে পারে নাই তাদের কাজটা যাতে ছুটে না যায় সেটা নিশ্চিত করা, এই বিষয়গুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। এবং আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার ছিল, এই বিষয়গুলো অ্যাটলিস্ট ওনার নলেজে দেয়া গেছে। কিন্তু বড় যে প্রস্তুতি নিয়ে ধরেন কবে থেকে আমরা আবার ম্যান পাওয়ার এক্সপোর্টটা শুরু করতে পারবো, কবে থেকে আমরা আমাদের এইখানে যেটা আমরা অনেক দিন ধরে বলে আসতেছিলাম যে আমাদের খরচটা অনেক বেশি। সুতরাং এই জায়গায় দুই জায়গাতে আমাদের এইখানে যদিও আমরা চেষ্টা করছি আমাদের বাইরা এবং অন্যান্য অ্যাসোসিয়েশনগুলোকে যারা এই রিক্রুটিংয়ের কাজগুলো করেন, তাদের ওয়ান আমব্রেলার ভিতর থেকে যেন আমাদের কর্মীরা একটা সাপোর্ট পায়। এবং সরকারও এই ক্ষেত্রে নানান পদক্ষেপগুলো নিয়েছিল যেন সহজেই এই ম্যান পাওয়ার এক্সপোর্টটা আমরা আমাদের একটা রেভিনিউর একটা বড় জায়গা আনতে পারি। এখানে খরচ একটা বড় ইস্যু ছিল। সুতরাং আমাদের যেটা টার্গেট ছিল বা থাকবে, সেটা হলো যে এই খরচটা কিভাবে কমিয়ে আরও বেশি সংখ্যক শ্রমিক আমরা মালয়েশিয়াতে পাঠাতে পারি, এই ধরনের একটি কর্মকৌশল তৈরি করার জন্য আমার মনে করি যে আলোচনাটা হয়েছে, এই আলোচনাটা এটা সূত্রপাত হয়েছে। আমরা আগামী দিনে এই কিভাবে আমাদের আরও বেশি কর্মক্ষেত্র, এবং আরেকটি বিষয় আমরা বারবার বলে আসছিলাম, আমরা অদক্ষ শ্রমিককে পাঠাচ্ছি, কিন্তু আমরা মালয়েশিয়ার শ্রমবাজার বলেন বা বাইরের যত শ্রমবাজারগুলো, ওইখান থেকে বারবার আমাদের কাছে নিড আসছিল, প্রয়োজনটা আসছিল যেন আমরা আমরা প্রশিক্ষিত দক্ষ শ্রমিকের যেন আমরা একটা স্কোপ নেই। এবং আমি মনে করি বর্তমান যে নতুন বাংলাদেশ নির্মাণের দিকে আমরা আগাচ্ছি, এইখানে যদি আমরা একটু আমাদের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, আমাদের প্রশাসনে যারা রয়েছেন, তারা যদি একটু অ্যাটেনশন দেন যে আমরা পাঠানোর আগে অবশ্যই আমরা একটা ট্রেনিং এবং আমরা দক্ষ করে তোলার মধ্য দিয়ে যেন আমরা আমাদের বাজারটাকে, কারণ আমরা যদিও মনে করছি যে আমাদের ফরেন রেমিটেন্সের একটা বড় অংশ আমাদের এই শ্রমবাজার থেকে আসছে, কিন্তু এইটাকে আরও বাড়ানো সম্ভব যদি আপনি দক্ষ শ্রমিকের জায়গাতে আপনার অ্যাটেনশনটা আমরা গ্রো করতে পারি। তাই আমার মনে হয় এইবার যে আলোচনাটা প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আমরা যেটা করলাম, যে আমাদের এইখানে যারা রিক্রুটিং এজেন্সি রয়েছেন, তারা আমাদের দক্ষ শ্রমিক পাঠানোর দিকে একটি বড় ধরনের মনোযোগ হবেন, তাতে আমরা আরও বেশি রেভিনিউ আমরা এখানে আর্ন করতে সক্ষম হব। আচ্ছা, এই যে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি যেটা বলছিলেন যে তাদেরকে ট্রেনিংয়ের মধ্য দিয়ে বা বিভিন্ন সেশনের মধ্য দিয়ে তৈরি করা, এটি করবে কারা, কাদের দায়িত্ব, এবং এটা কিভাবে আসলে পরিচালিত হওয়া উচিত? এটা সাধারণত আমরা দেখি কি যে ধরেন যারা ম্যান পাওয়ার এক্সপোর্ট করছে তাদের কিছু নিজস্ব মেকানিজম রয়েছে, কিছু প্রতিষ্ঠান রয়েছে খুব ভালো, তাদের দক্ষ করার জন্য তাদের ট্রেনিং স্কুলগুলো রয়েছে, এইখানে রয়েছে। আমরা যেটা যে নীতিমালা, যে আপনি এক্সপোর্টের আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের জায়গাতে আপনি যদি একটা নীতিমালা করেন যে না, আমরা এডুকেশনাল এই ব্যাকগ্রাউন্ড হলে এবং ট্রেনিংয়ের এই স্কিলগুলো সে আর্ন করলেই কেবল তারে আমরা একজন দক্ষ শ্রমিক হিসেবে ডিক্লেয়ার করব, এই ধরনের একটা নীতিমালা করাটা হলো জরুরি। কারণ নীতিমালাটা করলে
যে যাবে সে নিজেই খুঁজে নেবে যে সে কোথা থেকে ট্রেনিং নিয়ে গেলে তার এখানে আগে সে যেটা 500 বা 600 রিঙ্গিত পাবে, স্যালারি পাবে, সে ট্রেনিংটা নিয়ে গেলে সেটা 2000-3000 রিঙ্গিত সে স্যালারিটা পাবে, কয়েক গুণ বেশি সে স্যালারিটা আর্ন করতে পারবে, তখন সে আকর্ষিত হবে। এই নীতিমালাটা আরো আগে কেন করা হচ্ছে না, বা আপনারা? আমরা অনেক দিন থেকে আমরা যারা ব্যবসায়ী মহল আছি, আমরা যারা আর কি ইয়েটা করছি, আমরা বলছি আসলে জানেন এই জিনিসগুলো নিতে হয় সরকারের পক্ষ থেকে নিলে, এবং সাধারণত রিক্রুটেন্ট যারা হয় সার্টিফিকেশনগুলো তারা কিন্তু চায়, ধরেন আমি দিলাম ট্রেনিং, আমি দিয়ে আমার তো এই এফিলিয়েশনটা নাই, আমি সার্টিফিকেট দিলাম, এফিলিয়েশনটা দিতে হবে, এফিলিয়েশন যাদের আছে তারা, সেটা একমাত্র সরকারের রয়েছে। বুয়েসেলস অনেক দিন ধরে চেষ্টা করছে এই জায়গাতে বুয়েসেলসকে কাজে লাগানো যেতে পারে, একেবারে যে করে না এমনটা না, একটা সময় তো বাংলাদেশে একদম অদক্ষ শ্রমিকই বেশি গিয়েছে, এখন একেবারে দক্ষ যাচ্ছে না এমনটা না, পরিমাণটা কম, আমরা এই পরিমাণটা বাড়াতে চাই, এই সুযোগটাকে কাজে লাগাতে চাই, যেন আমাদের ফরেন রেমিটেন্সটা আরও বেশি জায়গায় আমরা করতে পারি, আর্ন করতে পারি। জি, বুঝতে পারছি। এই সফরে দ্বিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে রাজনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগ এই 3 বিষয় নিয়ে আলোচনা হয়, এবং আমি খুব সম্ভবত ভুল না করে থাকলে তারা প্রায় 54 থেকে বা 58 থেকে জনপ্রতিনিধি এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে। তো এই 2 দেশের বৈঠকে বাণিজ্য এবং বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ কতটা আসলে সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করেন? না, সম্ভাবনার ধার অবশ্যই খুলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ এত বড় টিম আসছে, নিশ্চয় তারা তাদের হোমওয়ার্ক করেই এখানে আসছে। আমাদের এইখানে প্রস্তুতিগুলো হলো যে ধরেন আপনি জানেন এইখানে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের বয়সও বেশি না, মাত্র 2 মাস। আমাদের নানান আইন শৃঙ্খলা, নানান জায়গাগুলোতে আমাদের অ্যাটেনশনগুলো, আমাদের ব্যাংকগুলো, আমাদের নানান জায়গায় আমাদের ব্যবসা বাণিজ্যর জায়গাগুলো, এবং বিশেষ করে আমাদের এইখানে আরএমজি সেক্টরের সাম্প্রতিক সময়ে যে আনরেস্টটা, এগুলো নানান কারণে আমাদের এইখানে এই যে বিনিয়োগের, মালয়েশিয়ান বিনিয়োগের যে একটি বড় সম্ভাবনা ছিল, এইটার এই ক্ষেত্রটা কিন্তু এখন রাইটলি ছিল না আমার বিবেচনায় আর কি। কারণ হলো একজন বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করবে যখন স্থানীয় বিনিয়োগটা নিরাপদ থাকে। আমরা এমন সময় এই সফরটি হয়েছে যখন আসলে আমাদের স্থানীয় বিনিয়োগটাই একটি চ্যালেঞ্জের মুখে। সুতরাং আমি মনে করি আমরা যদি এই সময়টাকে পার করতে পারি এবং আমাদের যে সম্ভাবনার জায়গাটুকু, সেই জায়গাটুকু বিশেষ করে আমাদের সাম্প্রতিক সময়ে যে আমাদের আরএমজি সেক্টর, আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই জায়গাগুলোতে আমরা যে ডেভেলপমেন্টগুলো করেছি, আমরা যে উন্নয়নগুলো করেছি, একটা সময় আপনি জানেন অনেকগুলো খাদ্য আমাদের দেশে আমদানি করতে হতো, এখন এইগুলো আমরা এইখানে প্রডিউস করছি। এটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বড় ধরনের আগ্রহের জায়গা যে এইখানে স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। একটা সময় আমাদের এইখানে আর কি খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণ আমদানি করতে হতো, এখন এটা আমরা অনেক খাদ্যদ্রব্য আমরা রপ্তানি করছি। এবং আপনি জানেন যে ওইখানে মালয়েশিয়াতে আমাদের স্থানীয়, আমাদের বাংলাদেশি মানুষদের কাছে আমাদের যে প্রোডাক্টগুলো, অনেক ধরনের আমরা প্রোডাক্টগুলো আমরা নিজেই রপ্তানি করছি। সুতরাং ওইখানে আমাদের একটি নিজস্ব বাজার রয়েছে। সুতরাং ওই জায়গা থেকে এফডিআই বা ফরেন ইনভেস্টমেন্ট আমরা যদি আনতে হয়, তাহলে আমাদের এইখানকার যে ইনভেস্টমেন্টটা যেটা রয়েছে, এটার একটি পিসফুল অবস্থান যদি আপনি এনশিওর না করা যায়, তাহলে এটা আশা করা যায় না। তারপরেও আমি মনে করি তারা অনেকগুলো ইস্যুকে টাচ করেছেন, ফরেন ইনভেস্টমেন্টকে টাচ করেছেন, বিশেষ করে আমাদের এখানে রোহিঙ্গা ইস্যুকে তারা কি খুবই টাচই করেছেন, যে এই ইস্যুতে তারা কাজ করবেন আমাদের সাথে মিলে। আমাদের এখানে আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে 2 দেশের আরও একসাথে কাজ করা যায়, এই পয়েন্টগুলো তারা পয়েন্ট আউট করেছেন। আমি মনে করি আগামী দিনে বর্তমান এই সফরের মধ্যে দিয়ে আমরা একটি বড় সুপানের দিকে আমরা অগ্রসর হতে পারবো, সেই আশাবাদ আমরা আশাবাদী। জি জি, ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জি। আমরা আবারও আলোচনায় ফিরবো। এই যে বারবার আমাদের মালয়েশিয়ার যে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে, এটি কেন, কি মনে করেন আপনি, জনাব ইসাকুল হোসেন সৈয়দ? এটা বন্ধ হওয়ার মূলত যে কারণটা হলো, ওইখানে আমাদের আর কি বাংলাদেশের সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন, বা ওইখানে আমাদের যারা মালয়েশিয়ান যারা এইখান থেকে ম্যান পাওয়ার নিচ্ছেন, তাদের ওইখানে সরকারের আনরেস্টের একটা বিষয় আছে, তাদের নীতিমালার একটি বিষয় রয়েছে। তাদের ওইখানে একটা নীতিমালাতে তারা হয়তো আমাদের এইখানে তাদের রিকুইজিশনটা পাঠান, যখন আমাদের এইখানে রিকুইজিশনটা রেডি হয় তখন ওইখানে তাদের রুলসটা চেঞ্জ হয়ে যায়।
সুতরাং এই সকল নানাবিধ কারণে প্লাস আমাদের এইখান থেকে ঠিক যে ধরেন আমরা যেটা বলছিলাম দীর্ঘদিন ধরে বা প্রথমে আমি আলোচনায় আপনাকে বলছিলাম যে আমাদের এখানে খরচটা অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একজন কর্মী যেতে বা নেপাল থেকে একজন কর্মী যেতে মালয়েশিয়াতে যে খরচ হয়, আমাদের এখানে খরচটা অনেক বেশি। আমরা দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে এই খরচগুলো কমানোর নানান জায়গাগুলো আমরা যদি একটু কাজ করি তাহলে এখানে, এবং এইখানে যেহেতু বাইরের একজন মানে কি সম্পাদক রয়েছেন, তিনি আশা করি এই বিষয়ে ভালো বলতে পারবেন যে কি কারণে এইখানে আমাদের খরচগুলো কমানো যায়। এই জায়গাগুলো এই খরচ বাড়ার কারণেও এখানে বন্ধ হওয়ার অনেকগুলো কারণ, যখন তার নিয়োগকারী কর্তৃপক্ষ তার শুনে যে অথরিটি শুনে যে আপনার এত খরচ হচ্ছে, সেও এইখানে মানে কি চিন্তায় পড়ে যায় যে এত খরচ করে কর্মী এনে কীভাবে সে কভার করবে। এই জায়গাগুলোতে আমাদের নার্সিং করতে পারলে আমরা আমাদের শ্রমবাজারের যে একটা বড় আকাঙ্ক্ষার জায়গা মালয়েশিয়া রয়েছে সেটাকে আমরা কাজে লাগাতে পারবো, এবং আমাদের রেভিনিউ আর্নের, আমাদের ফরেন কারেন্সি আর্নের যে একটা বড় জায়গা রয়েছে সেটাকে আমরা নিশ্চিত করতে পারবো। জি, ধন্যবাদ। আমি কি জনাব মোবারকুল্লাহ শিমুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, হ্যালো। হ্যাঁ, জি, আমি আপনার কাছে এই যে আমি জনাব ইসাকুল হোসেন সুইটের কাছে শুনছিলাম যে বিষয়টি উনি বলছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেও এই যে শ্রমিক নিয়োগের যে মানে খরচটা উনি বলছিলেন যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একটু বেশি। এটি কেন আসলে, এবং বারবার কেন, এটি কি কোনো কারণ বারবার আমাদের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পিছনে, নাকি আরো অন্যান্য কারণ আছে? একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম পরিচয় দিচ্ছি, আমি কে মোবারকুল্লাহ শিমুল। আমি বাইরার সাবেক কালচারাল সেক্রেটারি। আমি নট বাইরার সাধারণ সম্পাদক নই। আমি ইসাক ভাই যেই প্রশ্নটা করেছেন সেটা হলো বারবার কেন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে, উনি যে কারণটা বলেছেন আমি এটা রিপিট করতে চাই। এইবার অর্থাৎ এইবার যে 31শে মে 2024-এ মালয়েশিয়ার যে শ্রমবাজারটা বন্ধ হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য বন্ধ হয়নি। এটা সোর্স কান্ট্রি মোট বাংলাদেশ সহ মোট 15টা কান্ট্রি থেকে যে শ্রমিক নেওয়ার যে নির্ধারিত ডেট ছিল সেই ডেট অনুসারে তারা এটা সাময়িক বন্ধ করেছে। আপনারা জানেন আগের মাসেও তারা প্লান্টেশন সেক্টরে কিছু অ্যাপ্রুভাল দিয়েছে। সো আমরা এই জায়গাতে আসি যে এইবার অন্তত পক্ষে বাংলাদেশ যেহেতু সোর্স কান্ট্রি হিসাবে যুক্ত হয়েছে, এবার অন্তপক্ষে বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার থেকে ছিটকে পড়ে যায়নি। তবে এটা সত্য, আপনি যে প্রশ্ন করেছেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকরা যে যাচ্ছে এটার মাইগ্রেশন কস্ট অনেক বেশি। এই জায়গাতে সরকারের ডাটাবেস কোনো অ্যাক্টিভ নেই এটা, এবং মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করার কোনো ম্যাজিক সরকারের হাতেও নেই এবং প্রাইভেট সেক্টরের হাতেও নেই। এটা টোটাল যে কর্মী সংগ্রহের যে বিষয়টা আছে এই জায়গাতে গভর্নমেন্ট যদি আরো যদি ডাটাবেসটা গভর্নমেন্ট যদি অ্যাক্টিভ করতে পারে এবং মধ্যস্বত্বভোগীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, শুধু মধ্যস্বত্বভোগী শুধু যেই বাংলাদেশে আছে তা না, যেই বা মালয়েশিয়া থেকে যেই ডিমান্ড আনা হয় সেখানেও মধ্যস্বত্বভোগী রয়েছে। অর্থাৎ এমপ্লয়ার থেকে লোকাল এজেন্ট থেকে আবার বাংলাদেশি এজেন্ট, ঠিক এইভাবে 4, 5টি 7টি হাত ঘুরেই কিন্তু একটা ডিমান্ড বাংলাদেশে আসে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কি মেকানিজম আমাদের প্রস্তাব থাকবে। আমরা বারবার বলি যে যদি 5 লক্ষ টাকা দিয়ে যদি শ্রমিক যায় তাহলে আমাদের মতো এজেন্সি যারা আমরা কাজ করি তাদের কমিশন কিন্তু ওইটুকু থাকে, 10,000 টাকা বা 15,000 টাকা থাকে, এর বেশি না। আবার যদি শ্রমিক 1.5 লক্ষ টাকার মধ্যেও যা আমাদের কমিশন কিন্তু এটুকু আসে। দুঃখজনক হলো সত্য, বারবার আমাদের উপর যে চাপ আসে যে আমরা যারা এই খাতে আমরা যারা জড়িত তাদেরকে বলা হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি মাইগ্রেশন কস্ট আমরাই বাড়াই, আমাদের হাতে, কিন্তু আসলে আমাদের হাতে না। আমাদের হাতে সরকারের কাছে যদি কোনো ম্যাজিক থাকে এবং সরকারের কাছে যদি কোনো ফর্মুলা থাকে, আমরা চাই যে স্বল্প টাকার মধ্যে শ্রমিক মালয়েশিয়াতে যাক। তবে এইবার অন্তপক্ষে সম্ভব যদি সরকার, যেহেতু এখানে একটা দল নিরপেক্ষ অর্থাৎ রাজনৈতিক সরকার নয়, এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। আমরা আশা করি এই সরকার যদি কোনো পলিসি নেয় মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, কোনো আইন প্রণয়ন করে এবং সে আইনটা যদি ইমপ্লিমেন্ট করে, শুধুমাত্র আইন করলে হবে না, আইন ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমার মনে হয় এই খাতে বিশেষ করে মালয়েশিয়ার কথা বলবো, স্বল্প খরচে আমরা শ্রমিক পাঠাতে পারবো। কারণ ভিসা ট্রেডিং এর সাথে আমাদের অনেক লোক জড়িত, শুধু যে এজেন্সির মালিক জড়িত তা না, মালয়েশিয়ার একটা অংশ জড়িত, বাংলাদেশের একটা অংশ জড়িত। সবকিছু মিলিয়ে ভিসা ট্রেডিং বন্ধ করার জন্য, এবং ভিসা ট্রেডিং পুরোপুরি বন্ধ করতে পারবে না,
তবে রিজনেবল পর্যায়ে আনার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চাইবো, এবং আমরা চাইবো যে দেশের স্বার্থ, শ্রমিকের স্বার্থ এবং সর্বোপরি আমরা আমাদের ব্যবসার স্বার্থ আমরা দেখব। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে তিনি যেটি বলছিলেন যে এইটা আসলে কারো হাতেই নেই, আসলেই কি বিষয়টা তাই? না, উনি রাইটলি অ্যাড্রেস করেছেন যে আসলে মানে শুধুমাত্র উনাদের হাতে, এইখানে আমাদের এখানে উনি আরেকটা বিষয় বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এইখানে আপনার মধ্যস্বত্বভোগী, আমাদের এইখানে যদি ধরেন কোনো জিনিসের দাম বাড়ে, আপনি সেটারও আপনার মূল কারণ হলো এইখানে মধ্যস্বত্বভোগী। এটা আসলে একটা ডেভেলপিং কান্ট্রির এই যে মিডিল ম্যান, এদেরকে ইগনোর করা, আপনার যদি শক্তিশালী অর্গানোগ্রাম না হয়, এটা ইগনোর করা ভেরি ডিফিকাল্ট। আরেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন যেটা আসলে খুব রাইটলি মানে গিয়ে করেছেন, যে আমরা মনে করছি এই যে খরচটা, এটার যে অতিরিক্ত বা আমরা এক্সেস যেটা বলছি, এই খরচটা আপনার শুধুমাত্র আমাদের দেশের ব্যবসায়ীদের না, ওইখানে আসলে মালয়েশিয়ারও ওইখানে তাদের যে ওইখানেও নানান মধ্যস্বত্বভোগী রয়েছে। ডাইরেক্ট যে আমাদের এজেন্সি মালিকরা বা আমাদের এক্সপোর্টাররা পেয়ে যান এমনটা না, ওইখানেও নানান মেকানিজমগুলো রয়েছে। তো এইগুলো হয় কি, আমরা মানে স্টেট লেভেলে বা মানে আর কি ট্রেড পলিটিক্সের জায়গা থেকে আমরা দেখেছি যে এই জিনিসগুলোর সমাধান সম্ভব আপনার, যে আপনি যখন স্টেট টু স্টেট আপনি যখন করবেন, সরকার থেকে সরকার, তো সরকার একটা নীতিমালা করে দেবে যে এই নীতিমালার অধীন, তাইলে এইখানে মধ্যস্বত্বভোগীকে ইগনোর করা সম্ভব। সরকারের এই নীতিমালাটা, এবং উনি যেটা বলেছেন যেটা আইন করলেই হবে না, সেটার বাস্তবায়নটা জরুরি। আমাদের এখানে অনেক আইনগুলো রয়েছে, বাস্তবায়নটা হয় না, যে কারণে এই যে কর্মী মানে আর কি ম্যান পাওয়ার কালেকশন, এটা তো ধরেন মানে আর কি পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নানানভাবে করে। তো আমাদের মালয়েশিয়ার শ্রমবাজারে এখানে কিন্তু কোনো পত্রিকা এইগুলো হয় না, এগুলো সাধারণত দেখা যায় তার নিজস্ব একটি নেটওয়ার্ক রয়েছে, সেই নেটওয়ার্ক থেকেই কালেকশনগুলো হয়। সুতরাং এই নেটওয়ার্কের জায়গাতে সরকার যদি, যে সরকারের বিভিন্ন জেলা রয়েছে, বিভিন্ন জেলাগুলো রয়েছে, এইখানে মানে কি আমরা দীর্ঘদিন থেকে পরিসংখ্যান ব্যুরো, যে আমাদের যারা বিদেশ যেতে চায় তাদের একটি মানে কি ব্যাংক করার জন্য, ডাটা ব্যাংক করার জন্য আমরা বলছিলাম যে ডাটা ব্যাংক থেকে যে ধরেন প্রায়র পাবে, যে সে আগে এনরোলমেন্ট করেছে, তার এই যোগ্যতাগুলো রয়েছে, তাকে আগে আমরা মানে আর কি সুযোগ দেব, সে তাকে যদি না পাওয়া যায় তার পরের লেভেলকে, এইভাবে একটা লেভেল, এই স্তরের কাজগুলো যদি আমরা করে একটি কম্প্রিহেন্সিভ ডাটা ব্যাংক এইখানে আমাদের মানে তৈরি করতে পারি, তাহলে আপনি এইখানে কম মানে কি শ্রম মানে কি কম খরচে এবং রাইট পারসন এবং বেশি মানে দক্ষ শ্রমিক সকল জায়গাতেই আপনাকে এইখানে এফিসিয়েন্সিটা দেখানো যাবে। কিন্তু এর আগে আপনাকে এই কাজগুলো করতে হবে সরকারি পর্যায় থেকে, কারণ যারা আমরা ব্যবসা বাণিজ্য করবে সে চেষ্টা করবে যেন এই জায়গাগুলোকে ইগনোর করে যেন ব্যবসা করতে হয়, কিন্তু সরকারের আইন যদি ওইভাবে হয় যে না এইগুলো ছাড়া এখানে ম্যান পাওয়ার যাবে না, এবং ঠিক অনুরূপভাবে মালয়েশিয়াতে যে সে এন্ট্রি নিতে হলে এই ধাপগুলো তার এন্ট্রি করা লাগবে। আগে জানেন যে বুয়েসেলসে আগে মানে কি আমাদের এই যে এনরোলমেন্টটা বাধ্যতামূলক ছিল না, এখন বাধ্যতামূলক হওয়ার কারণে কিন্তু এই ছাড়া বা এই অন্তর্ভুক্তি ছাড়া সে কিন্তু বাইরে যেতে পারছে না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি যে সফরের মধ্য দিয়ে আমাদের একটি বড় মানে আর কি আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এই পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন মোবারকুল্লাহ শিমুল, সাবেক সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। জি, আপনার কাছে এবার আমি একটু জানতে চাইবো যে এই যে আমাদের আনুমানিক 8 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করেন, এবং 2022 সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 4.5 লাখ অভিবাসীও সেখানে যুক্ত হয়েছেন। এবারে সফরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও 18,000 শ্রমিক নিতে প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই সফরে মানে আমরা কতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি, আমাদের যেহেতু একটু সংকুচিত শ্রমবাজার রয়েছে, সেখান থেকে কতটুকু আশা রাখতে পারি আমরা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আমি আপনাকে একটু বলতেছি। 2022 সাল থেকে অর্থাৎ 2024 সালের 31শে মে পর্যন্ত আমাদের কর্মী যাওয়ার সংখ্যা ছিল 4,72,676, অর্থাৎ নিয়ার 5.5 লক্ষ, মানে 5.5 লক্ষ লোক আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি মালয়েশিয়াতে মাত্র 22 মাসে। এরপরে এটা যখন বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু বন্ধ হয়নি, আমি আবারও বলছি, পূর্বের বক্তব্যে বলছিলাম যে এটা সোর্স কান্ট্রিতে মোট 15টা সোর্স কান্ট্রিতে শ্রমিকের যাওয়ার
যে ডেটটা ছিল, এই ডেট ছিল 31শে মে 2024 সালে। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টের সাথে আমাদের একটু পরিসংখ্যানের দিক দিয়ে, অর্থাৎ একটু আমি আপনাকে একটু ব্যাখ্যা করতেছি, একটু সময় নিচ্ছি, অল্প সময়। সেটা হলো গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে এখানে প্রায় 17,000 বা 18,000 কর্মী যেতে পারেনি তৎকালীন সময়ে। কিন্তু আমাদের এই পরিসংখ্যানটুকু আপনাদের মিডিয়াতে এবং বিভিন্ন ভাবে বারবার কিন্তু বলা হচ্ছে, কিন্তু আজকে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, এশিয়া টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। মূলত তা না, অর্থাৎ মোট এই টোটাল কর্মীদের মধ্যে 4,93,000, অর্থাৎ 4,93,000 আর কর্মী কিন্তু আপনার বহির্গমন কমপ্লিট হয়েছে, অর্থাৎ স্মার্ট কার্ড নিয়েছে। একটু আপনি হয়তো নোট করতে পারেন, 4,93,000 এটা গভর্নমেন্টের হিসাব অনুসারে। আর আমাদের এখান থেকে ড্যাসপাস হয়েছে শ্রমিক 4,72,000 সামথিং। তার মানে আমরা হিসাব করে দেখলাম এখানে কর্মী যাইতে পারেনি আপনার প্রায় 20,000-এর মতো। তার মধ্যে এই 20,000 কর্মী, জি, এখানে যে মজার বিষয় হলো যেই কারণে কর্মী যেতে পারেনি লাস্ট মুহূর্তে, সেই মাসটা ছিল আপনার মে মাস। এই মে মাসের এই স্বল্প সময়ে যে সংকটটা তৈরি হয়েছে, এটা কিন্তু কেউ বলেনি। সংকটটা তৈরি হয়েছে মন্ত্রণালয়ের, যে 2 মাস মালয়েশিয়াতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমাদের ই ভিসা বন্ধ ছিল। এরপরে আমাদের যখন নতুন সচিব এসছে, তখন উনি কাজের কর্মতৎপরতা ভালো করে বুঝতে না পেরে উনি আমাদের মিনিস্ট্রির পারমিশন বন্ধ করে রেখেছে। অর্থাৎ মিনিস্ট্রির পারমিশনটা ওনার রিকোয়ারমেন্টটা ছিল, যদি আমি পারমিশন দিতে হয় তাহলে আপনারা আমাদেরকে দিতে হবে কলিং ভিসা। আমরা কলিং ভিসা এনে দিলাম। কলিং ভিসা এনে দেওয়ার পরে উনি চাইলো যে ই ভিসা দিতে হবে, আমরা ই ভিসা এনে দিলাম। উনি যখন চাইলো আবার টিকিট দিতে হবে, আমরা টিকিট এনে দিলাম। ঠিক এমনি ভাবে মন্ত্রণালয়ের পারমিশনটা অনেক লেট হয়ে গেছে, এই সমস্ত কাজ জমা হয়ে গিয়েছে, ধাক্কা খেয়েছে। অর্থাৎ লাস্ট মাস, অর্থাৎ 31শে মের যে মাসটা ছিল, যেখানে আমরা প্রায় এক মাসে 45,031 জন কর্মী পাঠাইছি এক মাসে। সেখানে সংকট আপনার যেটা হয়েছে, প্রায় অলমোস্ট অ্যারাউন্ড 4,000 কর্মী যেতে পারেনি, 4,000 কর্মী যেতে পারেনি ওই মাসে। কেন যেতে পারেনি? সেখানে আপনার টিকিট সংকট ছিল, তারপরে কিছু কিছু এমপ্লয়ার ব্ল্যাক লিস্ট ছিল, কিছু কর্মীর দালালের মধ্যে একটা বিভিন্নভাবে কমিউনিকেশন ছিল না। এইভাবে 4,000 কর্মী আমরা যেতে পারিনি। এখন 20,000 বা 17,000 যে সংখ্যাটা বলা হচ্ছে, সেটা কিন্তু আপনার বহির্গমনের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আমরা যখন কর্মী প্রেরণ করি, সেটা কিন্তু আপনার শতকরা 3 থেকে 5% আমরা কিন্তু আপনার কর্মী যাই না নানান কারণে। সেখানে আপনি দেখেন, আমরা 4.5 লক্ষ কর্মী পাঠালাম, আপনি যদি 4% হিসাব করেন লোক না যাওয়া, সেখানে মাত্র 19,720 হয়। অর্থাৎ এরা যাইতে পারেনি, তাদের কারোর বাবা মারা গিয়েছে, কারোর আর্থিক সংকট ছিল, কারোর কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়েছে, কেউ অন্য দেশে চলে গিয়েছে। এইভাবেই কিন্তু সংখ্যাটা এই 4% 5% সবসময় হয় সব দেশে। কিন্তু এখানে এমনভাবে ফোকাস করা হয়েছে যে মালয়েশিয়াতে 17,000 কর্মী যেতে পারেনি। আসলে তা না, মালয়েশিয়াতে যেতে পারেনি মাত্র 3,500 প্লাস, আসলে এর বেশি না। আর বাকি যারা যেতে পারেনি, তারা কি কারণে যেতে পারেনি আমরা মন্ত্রণালয় ব্যাখ্যা করেছি, কিন্তু সেটুকু মন্ত্রণালয় উল্টা মিডিয়ার সামনে তুলে ধরেছে যে এখানে 20,000, 25,000, 17,000 কর্মী যেতে পারেনি। এটা সঠিক নয়। এটা প্রায় আজকে 2 বছর পর্যন্ত যারা যেতে পারেনি, এটা 1 মাস নয়, এটা আজকে 1.5 বছর পর্যন্ত তাদের পাসপোর্ট পড়ে আছে, তারা যেতে পারে না বিভিন্ন কারণে। তাই আমি মনে করি এই 4,000 কর্মী যারা যেতে পারেনি, তাদের মধ্যে অনেকেরই যে প্রবলেম ছিল, যে টাকা পয়সা দেনাপানা ছিল, এটা অলমোস্ট 95% আমরা সলভ করেছি। নতুন যে সরকার এসেছে এবং গতকালকে যে প্রধানমন্ত্রী এসেছে, আমরা আশা করি উনি যে ঘোষণা করেছে এটা ইতিবাচক। যদি এর ভিতরে যদি কেউ যেতে না পারে, অথবা নতুন কেউ যদি যেতে পারে, আমরা তাদেরকে সহায়তা করব এবং আমরা স্বল্প খরচে মালয়েশিয়া যাতে যারা কর্মীরা যেতে পারে এই প্রত্যাশা রাখবো। এবং আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের মধ্যে মিডিয়াকে আরো সোচ্চার হওয়ার জন্য
আমি উদ্যত আহ্বান জি, জানাবো জনাব যাতে মোবারকুল্লাহ ভুয়া শিমুল, advertise যাতে না করে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি। একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, আপনার কাছে একটু মানে মানে যতটুকু কম সময়ে আর কি আপনি আমাদের জানাতে পারেন শ্রমবাজার সৃষ্টির লক্ষ্যে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেহেতু অনেক জায়গায় বহির্বিশ্বের নানান দেশে আমাদের শ্রমবাজার কিছুটা হলেও বন্ধ হয়ে গেছে। আমাদের মানে আর কি বাইরের নেতা বলেছেন যে জিনিসটা, সেটা হলো আমাদের এইখানে আপনি বাড়াতে হলে সরকারের কর্মকাণ্ডে একটা গতিশীল আনতে হবে। আচ্ছা, যদি আপনি গতিশীল আনতে পারেন, উনি বলছেন আপনার প্রথমে উনারে বলা হয়েছে যে আপনি ই ভিসা দেন, মানে কল ভিসা, কলিং একের পর ভিসা, কলিং ভিসা, টিকেট, এগুলো আসলে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি আমরা বারবার বলি আপনার যত রিকোয়ারমেন্ট আছে আমরা ফিল আপ করার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু এটা আপনি এট এ গ্ল্যান্স আমাকে বলেন, আমি একটা নিয়ে আসলে আপনি আরেকটা বলবেন, আরেকটা নিয়ে আসলে আরেকটা বলবেন। এই জায়গাতে যে সময় ক্ষেপণটা হয়, ইন্টারন্যাশনালি প্রতিটা সময় কিন্তু কাউন্ট হয়। আপনি যখন ইন্টারন্যাশনালি একটা দেশের সাথে বিজনেস, আপনি সময়ের পার্থক্যই একটা দেশের সাথে আমাদের মানে কি মালয়েশিয়ার সাথে আমাদের 2 ঘন্টা, আমাদের আমরা যখন 2 ঘন্টা কাজ করছি তারা কাজ বন্ধ করে দিচ্ছে 2 ঘন্টা আগেই। সুতরাং এইখানে যদি এই সকল বিষয়গুলোকে, এর জন্য আমি মনে করি যে আপনার আমাদের যে সম্ভাবনাময় রপ্তানি মানে কি ম্যান পাওয়ার বিজনেসের যে জায়গা, মালয়েশিয়ার যে সম্ভাবনার জায়গাটা আছে, এইটাকে কাজে লাগাতে হলে আমাদের সরকারি ক্রিয়াশীলতা, সরকারের গতিশীলতা থাকতে হবে, উদ্যোগের প্রয়োজন। যদি এটা এনশিওর করা যায় তাহলে আমার মনে হয়, এবং আমরা বারবার বলতেছি যে আপনার এইখানে আমাদের একটি ব্যাংক, ডাটা ব্যাংক, যে আমাদের যারা বিদেশ যাবে সেটা তৈরি করার জন্য এটা সরকারের পক্ষ থেকে খুব সহজেই করা সম্ভব, এবং সেই অনুযায়ী আমরা পদক্ষেপ যদি নেই তাহলে আমার মনে হয় আমরা সহজেই আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা এবং আমাদের যে আর্নিং এর একটা বড় জায়গা সেটা পৌঁছাতে পারবো। জি, পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ এশিয়ান বিজনেসে এবং আপনাদের টিমকে। দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।